আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। সো নিকো উইলিয়ামস একেবারে আসি এমন একটা সিচুয়েশন থেকে এমনভাবে ইউটার্ন নিলেন, বার্সাতে তো আসলেনই না, অ্যাথলেটিকো বিলবাওর সাথে চুক্তিটা নবায়ন করে সে 2035 সাল পর্যন্ত নিয়ে গেলেন। এবং কেন শেষ পর্যন্ত আরও একবার বিলবাওকে বেছে নিয়েছেন এমন একটা প্রশ্নের জবাবে বললেন যে এমন টাইপের সিচুয়েশান যেটা খুবই খুবই কঠিন, তখন আসলে তার হৃদয় অর্থাৎ আপনার হার্ট আপনাকে যেটা বলে সে পথে যাওয়া উচিত। এটা সবসময় বিলবাও সবসময় তার ঘর ছিল এবং সেটাই থাকবে। তাই তিনি শেষ পর্যন্ত বার্সেলোনার কাছ থেকে অফারটাকে রিজেক্ট করে অ্যাথলেটিক বিলবাওতে থেকে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছেন। বার্সেলোনার বর্তমান ফ্যান বেসদের জন্য বড় রকমের একটা ধাক্কা, লাপোর্তা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা কোষে চর মারার মতো সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। মেরেছেনও বটে এখানে আসলে নিকো উইলিয়ামস, এবং পুরো ব্যাপারটা একটু ব্যাখ্যা করবো, একটু সময় নিয়ে ব্যাখ্যা করব। শুরুতে আমি একটা কথাবার্তা বলি যে অনেক আলোচনা করেছি নিকো উইলিয়ামসকে কেন্দ্র করে, তবে আলোচনাটা শুরুটা আরও কয়েকদিন আগে একটা ভিডিওতে করেছিলাম বলে যে বার্সেলোনা একবার একটা প্লেয়ারকে অফার করেছিল, সে ট্রেন্ডটা এসেছিল, সেই ট্রেন্ডটা সে প্লেয়ারটা ক্যাচ করেননি। আর আসলে ওই একই রকমের প্ল্যাটফর্ম ওই প্লেয়ারটার পাওয়া উচিত কিনা, একবার রিজেক্টেড হওয়ার পরে এমন একজন প্লেয়ারের প্রতি বার্সেলোনার এভাবে উঠে পড়ে লাগা উচিত কিনা, এমন রকমের একটা সংশয় আমার ছিল। সংশয়টা আপনাদের মধ্যে অনেকেই দূর করেছেন, অনেকেই বলেছেন যে নিকো উইলিয়ামস এতটাই ট্যালেন্টেড যে আসলে এর আগে কি করেছে, তিনি কিভাবে বার্সেলোনাকে না করেছেন, গত বছরের সেই মেমোরিগুলো ভুলে গিয়ে নতুন করে হান্সি ফ্লিকের সিস্টেমে সুপার অ্যাটাকিং যে একটা আমরা অন্য রকমের বার্সাকে দেখতে পাচ্ছি, সেখানে একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে নিকো উইলিয়ামসকে চিন্তা করা উচিত। আপনাদের মধ্যে অনেকে বলেছেন, আমি নিজেও কনভিন্স ছিলাম যে ঠিক আছে, আপাতত এর আগের বছরের ব্যাপারগুলোটাকে বাদ দিই, নিকো উইলিয়ামসকে কেন্দ্র করে পজিটিভ চিন্তা করি, যার প্রেক্ষিতে একের পর এক ভিডিওতে উইলিয়ামস আসার পরে বার্সেলোনার ফাইনাল থার্ড কেমন হবে সে জিনিসটা নিয়েও আলোচনা করেছি। এবং প্রায় মঞ্চটা সেট ছিল, নিকো উইলিয়ামসের এজেন্টের সঙ্গে একাধিকবার বার্সেলোনার প্রতিনিধি দেখা করেছেন, ডেকোর একেবারে ইনিশিয়াল একটা মুভমেন্ট ছিল, সব কিছুই রাইট। এবং নিকো উইলিয়ামস সম্ভবত অনেকটা ভার্বালি বার্সার সাথে অ্যাগ্রিও করেছেন, তবে শেষে এসে আরও একবার বার্সাকে না করেছেন। আমার ওই প্রশ্নটা ঘুরে ফিরে আরও একবার আসবে যে প্লেয়ারটা এভাবে সময় নিয়ে বার্সাকে না করেন, একাধিক সিজনে এমন কাজ করেছেন, সে প্লেয়ারটাকে কেন্দ্র করে এত মহামারী রকমের চিন্তাভাবনা বার্সার আসলে আগে থেকে করা উচিত ছিল কিনা। যদি আপনি শুধুমাত্র এই অংশটুকু শোনেন, আপনি পুরো দোষটা আসলে নিকো উইলিয়ামসের উপর চাপিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে নিকো উইলিয়ামস এখানে একটা ব্লাফ দিয়েছেন, মিথ্যা একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং শেষ পর্যন্ত বার্সেলোনা ফ্যানদের সাথে, কুলার্সদের সাথে রীতিমতো একটা ছেলে খেলা করেছেন। নিকো উইলিয়ামসের মতো প্লেয়ারের একেবারে দরকারই নেই। তবে হাড়ির ভেতরের খবরটাও কিন্তু খুঁজে বের করা দরকার, যেটা বের করতে আমার কয়েক ঘন্টা কিন্তু সার্চ করা লেগেছে। এবং এরপরও এই ব্যাপারটাকে আমি একেবারে নিঃসন্দেহে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না, সোর্স হিসেবে মেনশন করতে পারি না। তবে ইনডিরেক্টলি আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, যেটা স্প্যানিশ মিডিয়া আউটলেটগুলো অফিসিয়ালি এখন পর্যন্ত না বলবে, আনঅফিসিয়ালি বলছে, হয়তোবা সামনে বলবে, সেটা হচ্ছে নিকো উইলিয়ামস একটা গ্যারান্টি চাচ্ছিলেন যে তিনি যদি বার্সেলোনাতে আসেন, গত সিজনে দানি ওলমোর মতো সিচুয়েশনটা তৈরি হবে কিনা। ওলমোকে বার্সেলোনা নেওয়ার পরে রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপার নিয়ে রীতিমতো এত বেশি ঘাম ছুটে গিয়েছিল যে আরও একবার হাভিয়ার তেবাস এখানে বাধা দিয়েছিলেন এবং এর প্রেক্ষিতে বার্সেলোনা দানি ওলমোকে একটা লম্বা সময় ধরে কিন্তু রেজিস্টার করতে পারেনি। এই যে একজন প্লেয়ারকে নেওয়ার পরে 1:1 রুলে আসা না আসা, এগুলো নিয়ে লাপোর্তা বনাম যে হাভিয়ার তেবাসের একটা যুদ্ধ চলে এবং সেটার বলি হিসেবে প্লেয়াররা যখন দলে থেকেও শেষ পর্যন্ত এই রেজিস্ট্রেশন ইস্যুর কারণে খেলতে পারেন না, এমন রকমের একটা দুশ্চিন্তা নিকো উইলিয়ামস বা তার এজেন্টের মধ্যে ছিল এবং এটা নাকি বড় রকমের একটা ড্রাইভিং ফ্যাক্টর ছিল। অর্থাৎ এখানে তেবাস যে মাত্র কিছুদিন আগে রীতিমতো হুঙ্কার ছেড়ে বলেছিলেন যে বার্সেলোনার ফাইন্যান্স আরও একবার 1:1 রুলে তাদেরকে যেতে দেয় না, বার্সা চাইলে প্লেয়ার হয়তোবা কিনতে পারবে, তবে তাদেরকে রেজিস্টার করতে পারবে কিনা এটা নিয়ে এখনও সংশয় আছে। এটা একটা প্রভাবক হিসেবে কিন্তু এখানে কিছু না কিছু ভূমিকা পালন করেছে, হয়তোবা সেটা ছোট নাকি বড় সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো, তবে সেটা একটা ইস্যু যে ছিল অন্তত সেই জিনিসটা বলা যায়। লাপোর্তা বোর্ড এই জিনিসটা আরও একবার অস্বীকার করেছে, আরও একবার ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো একেবারে ক্লিয়ার কাট না করে প্লেয়ারটা কী চাচ্ছেন, প্লেয়ারটা গেম টাইমের ব্যাপারে কী ভাবছেন, তিনি আসলে রেজিস্টার হতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় তিনি দেখাচ্ছেন কিনা। এ দলটাতে যেহেতু লামিন ইয়ামাল একটা ফ্ল্যাঙ্কে, আরেকটা ফ্ল্যাঙ্কে রাফিনার মতো প্লেয়ার আছেন, তিনি আসলে নিজেকে স্টার্টার প্লেয়ার হিসেবে না দেখলে কি সিচুয়েশন তৈরি হবে, অর্থাৎ বার্সার স্টার্টিং লাইনআপে তিনি থাকবেন এই গ্যারান্টি তিনি চাচ্ছেন কিনা, এই ব্যাপারগুলো লাপোর্তা
লাপোর্তা বোর্ড রীতিমতো হাইড করেছে এবং আরও একবার ভক্তদেরকে রীতিমতো আশার বন্যায় ভাসিয়ে ফেলেছিল। তারা আগে থেকে অলমোস্ট ডিক্লেয়ার করে ফেলেছিল যে পথটা লাপোর্তা একেবারে তার এই প্রেসিডেন্সির শুরুতেই বেছে নিয়েছেন, যেটা ডেকো একেবারে বসের ইশারা অনুযায়ী পারফেক্টলি পালন করছেন। সেটার আরও একটা ক্লাসিক্যাল এক্সাম্পল আমরা দেখলাম, যেখানে একজন প্লেয়ার তার ডাউট ক্লিয়ার হওয়ার আগে তাকে এনে রেজিস্টার করা যাবে কিনা এমন টাইপের সিচুয়েশনগুলো ক্লিয়ার করার আগেই অনেকটা লাপোর্তা বোর্ড ব্যাপারটাকে ফ্যানদের কাছে আরও একটা কেটারিং মোমেন্ট হিসেবে দেখাতে চেয়েছিল, আরও একবার নিজেদের জনপ্রিয়তা বাড়াতে চেয়েছিল। যেই প্ল্যানটা একেবারে ভূপাতিত হয়েছে, রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বলা যায়। এবং এটাই বার্সেলোনার লাপোর্তা বোর্ডের অনেক ট্রান্সফার মুভমেন্টের রীতিমতো সামারি। এটা প্রথম সিচুয়েশন নয়, আপনারা নিশ্চয়ই জানেন এভাবেই কিন্তু বোর্ডের একটা বড় অংশ, বিশেষ করে ট্রান্সফার মার্কেটে মুভমেন্ট চলছে, নতুন কিছু নয়।